হ্যালো ফ্রেন্ডস, মাই নেম ইজ পাপ্পু সরকার। ওয়েলকাম টু ইউর ইউটিউব চ্যানেল ফিজিইজি। দেখো, আমরা অ্যাট লাস্ট কি করছিলাম যে ব্ল্যাকবডির এক্সপেরিমেন্টাল কার্ভকে এক্সপ্লেন করতে পারছি। এর জন্য অ্যাকুরেট যে ল দিছে সেই লটা কি ছিল? প্ল্যাঙ্কস ল। ওকে, এর আগেও ক্লাসিক্যাল থিওরির সাহায্যে ব্যাখ্যা করার চেষ্টা করছে ওয়াইস অ্যান্ড রেলেজিস, যারা কমপ্লিট ফুলফিল এক্সপেরিমেন্টাল কার্ভকে এক্সপ্লেন করতে পারেনি। এরপরে সেমি ক্লাসিক্যাল থিওরি বা কোয়ান্টাম মেকানিক্সের সাহায্যে অর্থাৎ এনার্জি ডিসক্রিট ধরে ব্যাখ্যা করার চেষ্টা করছে প্ল্যাঙ্কস, এবং প্ল্যাঙ্কস কি করছে? এক্সপেরিমেন্টাল কার্ভকে কমপ্লিট ব্যাখ্যা করতে পারছিল। ওকে, এরপরে আজকে যেটা নতুন আমরা চ্যাপ্টারে যাচ্ছি সেটা কি? ডি ব্রগলি। আমি তোমাদের ইন্ট্রোডাকশন লেকচারেই বলছিলাম, কি বলছিলাম যে একটা ম্যাটার পার্টিকেলের সঙ্গে একটা ওয়েভ অ্যাসোসিয়েট থাকে। ম্যাটার পার্টিকেলের সঙ্গে ওয়েভ অ্যাসোসিয়েট থাকে, ঠিক আছে? এটা কে বলছিল? কোন সায়েন্টিস্ট বলছিল? ডি ব্রগলি। ডি ব্রগলি স্যার কি বলছিল? যে প্রতিটা ম্যাটার পার্টিকেলের সঙ্গে একটা করে ওয়েভ অ্যাসোসিয়েটেড থাকবে, ঠিক আছে? তাহলে এখান থেকে আজকে শুরু করি আমরা ডি ব্রগলি প্রিন্সিপাল। ওকে, ডি ব্রগলি প্রিন্সিপাল। সো ডি ব্রগলি প্রিন্সিপাল অনুযায়ী কি? অ্যাকর্ডিং টু ডি ব্রগলি প্রিন্সিপাল, কি বলছে? দেয়ার ইজ এ ওয়েভ associated with every matter particle. ওকে, ম্যাটার পার্টিকেল কি জিনিস এগুলো সম্বন্ধে আগে সবকিছু আমরা ডিসকাস করছি। ওকে, তারপরে এই যে ওয়েভটা, এই ওয়েভটাকে কি বলা হয়? এই ওয়েভটাকে বলা হয় ম্যাটার ওয়েভ। ইট ইজ known as matter wave. ওকে, এটার ওয়েভলেন্থ কি? ইটস wavelength is given by lambda equal to h by p, where h is the Planck's constant and p be the momentum. Okay, h equal to Planck's constant 6.626 into 10 to the power minus 34 joule second. P momentum of the particle, momentum of the matter particle, p momentum of the matter particle. Okay, ম্যাটার পার্টিকেলের মোমেন্টাম এইটা। এবার এই যে ডি ব্রগলি ওয়েভলেন্থ পেলাম, এই ডি ব্রগলি ওয়েভলেন্থটাকে আরো একটু জানার চেষ্টা করি যে প্রতিটা পার্টিকেলের সঙ্গে ডি ব্রগলি ওয়েভলেন্থ থাকে, বা ম্যাটারের সঙ্গে প্রতিটা ম্যাটার পার্টিকেলের সঙ্গে একটা ওয়েভলেন্থ থাকে। এটাকে আরেকটু ডিটেইলসে জানার চেষ্টা করি। এবার দেখি মোমেন্টাম আসে কোন পার্টিকেলের। ওকে, তাহলে দুইটা কেসে আমরা জানার চেষ্টা করব, রিলেটিভিস্টিক কেস, নন রিলেটিভিস্টিক কেস। ঠিক আছে, এট ফার্স্ট আমরা কি দেখি? নন রিলেটিভিস্টিক কেস। নন রিলেটিভিস্টিক মোশন। নন রিলেটিভিস্টিক মোশন কখন হবে? তোমরা এসটিআর থেকে জানো, যখন পার্টিকেলের ভেলোসিটি লাইটের ভেলোসিটি থেকে অনেক ছোট হবে, ঠিক আছে? তখন আসবে কি? নন রিলেটিভিস্টিক কেস। আর নন রিলেটিভিস্টিক কেসের ক্ষেত্রে কাইনেটিক এনার্জি কি হয়? ই কে যদি কাইনেটিক এনার্জি p স্কয়ার বাই 2m। ওকে, p কি? মোমেন্টাম। তাহলে এখান থেকে কি লেখা যায়? p ইকুয়াল টু রুট ওভার 2m e। ঠিক আছে, এবার এইখান থেকে ওয়েভলেন্থ কি হবে? সো ওয়েভলেন্থ কি হবে? h ইকুয়াল টু h বাই p। h কত? h তো h কনস্ট্যান্ট, আর হচ্ছে p হচ্ছে রুট ওভার 2m e k। ওকে, এটা আসলে হচ্ছে ওয়েভলেন্থ। এবার দেখো, এইখানে তোমাকে যদি কোনো কিছু অ্যাসোসিয়েটেড ওয়েভলেন্থ বের করতে দেয়, তাহলে কি করবা? এইখান থেকে তোমার ওই জন্য এইচ এর মান জানো, ওই যে পার্টিকেলটা দিবে তার মান জানো, কিন্তু ওই পার্টিকেলটার একটা কি কাইনেটিক এনার্জি ইকে তোমার জানতে হবে। তো কোনো কিছু পার্টিকেলের কাইনেটিক এনার্জি কেমন করে বের করবা? কোনো কিছু পার্টিকেল দেওয়া আছে, ওর কাইনেটিক এনার্জিটা কেমন করে বের করবা?
সাপোজ সাপোজ কনসিডার করো একটা ইলেকট্রনের ক্ষেত্রে কাইনেটিক এনার্জি কেমন করে পাবো? ইলেকট্রনটা যখন মোশনে থাকবে তখন না ওর কাইনেটিক এনার্জি পাবো, কিন্তু এর কাইনেটিক এনার্জিটাকে ক্যালকুলেশন কিভাবে করব? ওকে, কোনো একটা ইলেকট্রন আছে বা চার্জ পার্টিকেল আছে, ওকে মোশনে রাখলে ওর কাইনেটিক এনার্জি তৈরি হবে, ঠিক আছে? কাইনেটিক এনার্জি তৈরি হবে এবং ওর কাইনেটিক এনার্জিটাকে আমরা ক্যালকুলেট করব, ঠিক আছে? তাহলে এইখান থেকে ওয়েভলেন্থ পাওয়া যাব। কিন্তু কথা হচ্ছে এই যে কাইনেটিক এনার্জিটা তৈরি হলো, একে কিভাবে তৈরি করে, কার দ্বারা তৈরি করে? পোটেনশিয়াল এনার্জি দিয়ে তৈরি করে, ঠিক আছে? মানে পোটেনশিয়াল এনার্জি সাহায্য করে কাইনেটিক এনার্জি পাওয়ার মোশনের জন্য। ওকে, তাহলে এই জিনিসটা এবার একটা ইলেকট্রনের জন্য এই ডি ব্রগলি ওয়েভলেন্থটা বের করার চেষ্টা করি। তাহলে এর জন্য কি করব? একটা নরমাল ধরনের একটা সার্কিট আছে, ওইখানে কি করব? পোটেনশিয়াল অ্যাপ্লাই করে দিই। পোটেনশিয়াল অ্যাপ্লাই করলে মানে কি, ওখানে পোটেনশিয়াল এনার্জি থাকবে। পোটেনশিয়াল এনার্জি ইলেকট্রনটাকে এক প্রান্ত থেকে আরেক প্রান্ততে মুভ করতে সাহায্য করবে, মানে ইলেকট্রনটাকে কাইনেটিক এনার্জি দিবে পোটেনশিয়াল এনার্জি, ঠিক আছে? তাহলে যদি ভোল্টেজ অ্যাপ্লাই করি, ইফ ভোল্টেজ V is applied, okay, on a charge particle, সাপোজ কিউ একটা চার্জ পার্টিকেলের উপর V ভোল্টেজ অ্যাপ্লাই করলি, ওকে, দেন কি লিখতে পাবি তুই? কাইনেটিক এনার্জি E equal to Q into V অ্যাপ্লাইড ভোল্টেজ। এখান থেকে কি লেখা যায়? এখান থেকে লিখতে পাবি যে H equal to lambda equal to root over 2m, E এর জায়গায় লিখবি হচ্ছে Q into V। ওকে, এখান থেকে কি পোটেনশিয়াল এনার্জি অ্যাপ্লাইড ভোল্টেজটা জানিস তুই, অ্যাপ্লাইড ভোল্টেজটা বসাই দিবি, চার্জ বসাই দিবি, মাস বসাই দিবি, তুই ওয়েভলেন্থ বের করতে পারবি। ওকে, ইজিলি। তাহলে এই সূত্র থেকে আমরা ইলেকট্রন, প্রোটন এগুলোর ক্ষেত্রে কিছু কিছু আমরা ওয়েভলেন্থ বের করার চেষ্টা করি। ওকে, তাহলে ফর ইলেকট্রনের জন্য কি হবে বলতো? H তো জানিস, Q লাগবে, Q চার্জ কত ইলেকট্রনের? 1.6 × 10⁻⁻19 কুলম্ব। ওকে, মাস কত ইলেকট্রনের? মাস অফ ইলেকট্রন 9.1 × 10⁻31 কেজি। ওকে, এবার হচ্ছে পোটেনশিয়াল যে ভোল্টেজটা আছে, এটা কি তুই এক্সটারনালি দিবি, তুই এটা জানিস। আর কি লাগবে আমাদের? এইটুকুই লাগবে। ওকে, তাহলে এইখানে আমরা লেখার চেষ্টা করি। একে যাক বিভিন্ন ভ্যালুগুলো পুট করে দে। ল্যামডা ইকুয়াল টু কি হবে ইলেকট্রনের জন্য? ই দিলাম, হ্যাঁ। H এর মান 6.626 × 10⁻34 জুল সেকেন্ড। ওকে, 2 ইনটু মাস 9.1 × 10⁻31 কেজি ইনটু কিউ হচ্ছে 1.6 × 10⁻90 ইনটু ভি। ওকে, এটাকে যদি ক্যালকুলেট করিস, তুই ক্যালকুলেট করলে যেটা আসবে এর ওয়েভলেন্থ 12.27 অ্যাংস্ট্রম বাই রুট ভি। ওকে, এটা তো তুই ভি এর মান জানিস, বসাই দিবি, এইখান থেকে ইলেকট্রনের সঙ্গে অ্যাসোসিয়েটেড ওয়েভলেন্থ পেয়ে যাবে। ওকে, সিমিলারলি প্রোটনের জন্য কি হবে? ফর প্রোটনের জন্য কি হবে বলতো? প্রোটনের জন্য কি হবে? এদের তো চার্জ সেম, শুধু মাস আলাদা হবে। প্রোটনের জন্য চার্জ সেম, ওকে, শুধু মাস কি হবে আলাদা। প্রোটনের মাস কত? 1.6 × 10⁻27 কেজি। এগুলা কিন্তু মুখস্থ রাখবে, ঠিক আছে? এগুলা সবসময় ইউজ করতে লাগে। তো এই সিমিলারলি যদি মানগুলো বসায় দেস, প্রোটনের জন্য যে ওয়েভলেন্থ পাবি সেটা আসবে হচ্ছে 0.282 অ্যাংস্ট্রম বাই রুট ওভার ভি। এটা তো থাকবেই। তাহলে প্রোটনের জন্য এইটা পাইনি, ঠিক আছে? ওয়েভলেন্থটা এগুলা কিন্তু মুখস্থ রাখবে মাসগুলা। প্রোটনের মাস কত, ইলেকট্রনের মাস কত, চার্জ কত, এগুলো সবসময় কাজে লাগবে। ওকে, এবার সিমিলারলি তুই যদি আলফা পার্টিকেলের জন্য বের করিস তাহলে কত হবে? ফর আলফা পার্টিকেল, ওকে, আলফা পার্টিকেল মানে কি? আলফা পার্টিকেল হিলিয়াম 42
মানে দুইটা প্রোটন দুইটা নিউট্রন, দুইটা প্রোটন দুইটা নিউট্রন। ওকে, আলফা পার্টিকেল মানে তুই জানিস, তাহলে চার্জ কত হবে? চার্জ হবে হচ্ছে 2 ইনটু ই, এটা হবে না 2 ইনটু ই। আর জানিস আলফা পার্টিকেলের মাস কি হয়? 4 গুণ প্রোটনের মাস, প্রোটনের মাসের 4 টাইমস হয় আলফা পার্টিকেলের মাস। তাহলে এই জিনিসগুলো যদি তুই পুট করে দিস, তাহলে আলফা পার্টিকেলের ক্ষেত্রে যেটা আসবে সেটা হচ্ছে O+101 রুট ভি অ্যাংস্ট্রম। ওকে, তাহলে এই সূত্রগুলো থেকে তুই যে কোনো পার্টিকেলের বা যেটা চাপে ওটার অ্যাসোসিয়েটেড ডি ব্রগলি ওয়েভ বের করতে পারবি। দেখ এতক্ষণ যে কয়টা জিনিস নিয়ে কথা বললাম, ইলেকট্রন বল, প্রোটন বল, আলফা পার্টিকেল বল, সবগুলো কি সাব অ্যাটমিক পার্টিকেল ছিল। এবার কিন্তু ডি ব্রগলি যেটা বলছিল, ডি ব্রগলি স্যার কি বলছিল যে প্রতিটা ম্যাটার পার্টিকেলের অ্যাসোসিয়েটেড ওয়েভ থাকে, প্রতিটা ম্যাটার পার্টিকেলের অ্যাসোসিয়েটেড ওয়েভ থাকে। ঠিক আছে, তাহলে এবার অন্য কোনো এক্সাম্পল নিয়ে দেখবো যে ওগুলোর ক্ষেত্রে ওয়েভলেন্থ কেমন করে বের করতে লাগে। তার আগে এইখানে আরেকটা বাকি আছে, সেটা কি করে বলতো? ইলেকট্রন করলাম, প্রোটন করলাম, আলফা পার্টিকেল করলাম, নিউট্রনের জন্য করি, নিউট্রনের জন্য করি, ফর নিউট্রন, ফর নিউট্রন। ঠিক আছে, দেখ নিউট্রন কি একটা চার্জলেস পার্টিকেল, নিউট্রন একটা কি চার্জলেস পার্টিকেল। তাহলে এতগুলো যেগুলো করলাম, ইলেকট্রন, প্রোটন, আলফা পার্টিকেল যেগুলো আছে, এগুলোর ক্ষেত্রে কি ভোল্টেজ অ্যাপ্লাই করছি, এ মুভ করছে, ওর জন্য কাইনেটিক এনার্জি পাইছি, ওইখান থেকে ক্যালকুলেশন করছি। কিন্তু এইবার একটা কি নিলাম নিউট্রন মানে চার্জলেস পার্টিকেল, তাহলে এইখানে কি ভোল্টেজ অ্যাপ্লাই করলে কিছু লাভ আসবে? ভোল্টেজ অ্যাপ্লাই করলে কি হবে? এ মুভ করবে? করবে না, কারণটা এর মধ্যে তো চার্জই নেই, তো ভোল্টেজ অ্যাপ্লাই করে মুভ করানো যাবে না। এটার ক্ষেত্রে তাহলে কি করব বলতো? আমরা হিট করলাম, হিট করলাম, হিট করলে কি হবে? এনার্জি পাবে, নিউট্রন গুলো এনার্জি পাবে। ঠিক আছে, এনার্জি পেলে ও ছোটাছুটি করা শুরু করবে, ওর জন্য কাইনেটিক এনার্জি পাবো। ঠিক আছে, তাহলে নিউট্রনের জন্য কি করব? হিট করব আমরা। ওকে, তাহলে এনার্জি কি আসবে? নিউটনের জন্য এনার্জি ইকুয়াল টু কেভিটি, ঠিক আছে, টেম্পারেচার। তাহলে এটার জন্য কি নিউটনের জন্য ওয়েভলেন্থ কত হবে? h/√/2m kBT। এটা কিসের জন্য আসলো? নিউটনের জন্য আসলো। বুঝতে পারছিস? নিউটনের জন্য কিন্তু ওই ভোল্টেজ অ্যাপ্লাই করলে হবে না, কারণ এটা চার্জলেস পার্টিকেল, এখানে হিট দিতে লাগবে, হিট দিয়ে এনার্জি দিতে লাগবে। এবার যদি বিভিন্ন গ্যাস মলিকুলের ক্ষেত্রে নিস, ফর গ্যাস মলিকুল, গ্যাস মলিকুলের ক্ষেত্রে কি হবে বলতো এনার্জিটা? আমি তোদের আগের দিনের যে ক্লাসে কি করাইছিলাম, যে একটা কথা বলছিলাম মনে কর, যে গ্যাস মলিকুলের জন্য কোন সূত্র আমরা ইউজ করি? ইকুইপার্টিশন ল। গ্যাস মলিকুলের জন্য ইকুইপার্টিশন ল, আর ইন জেনারেল ডুলুংস-পার্টিট ল। ঠিক আছে, তাহলে গ্যাস মলিকুলের জন্য কি বলছিলাম? ইকুইপার্টিশন ল কি বলে? যে এভরি ডিগ্রি অফ ফ্রিডমের জন্য যে এনার্জি পাবি সেটা হচ্ছে হাফ কেটি। ঠিক আছে, সেটা হাফ কেটি। এখন গ্যাস মলিকুল দেওয়া আছে, এ কি 3 ডাইমেনশনালে মুভ করবে। ঠিক আছে, তাহলে 3 ইনটু হাফ কেটি হবে, এনার্জিটা কত হবে? 3 ইনটু হাফ কেটি হবে। এনার্জি E ইকুয়াল টু 3 ইনটু হাফ কেটি মানে 3/2 কেবিটি। ওকে, এতটুকু বুঝতে পারছিস? তাহলে গ্যাস মলিকুলের জন্য কি হবে? ল্যামডা জি ইকুয়াল টু লিখবি h/√/2m, E এর মান কত? 3/2 কেবিটি। ওকে, 2 2 কেটে গেল, এখান থেকে কি হবে? আসবে G ইকুয়াল টু 3m kBT। ওকে, এটা তাহলে কি আসলো? এটা আসলো হচ্ছে গ্যাস মলিকুলের জন্য ওর সঙ্গে যে অ্যাসোসিয়েটেড ওয়েভলেন্থ, ডি ব্রগলির ওয়েভলেন্থ, সেটা হচ্ছে এই এক্সপ্রেশন দিয়ে বের করা যাবে। এরপরে আরেকটা কেস দেখে নেই। আরেকটা কেস কি দেখি, যে এগুলো সব নন রিলেটিভিস্টিকের জন্য করলাম, এবার রিলেটিভিস্টিক কেসের জন্য কিভাবে চেঞ্জ হবে সেটা একবার দেখি। ওকে, রিলেটিভিস্টিক কেস কখন হবে? যখন কি ওর মোশনটা বা ওর ভেলোসিটিটা লাইটের ভেলোসিটির সঙ্গে কম্পারেবল হবে। এইখানে এবার দেখি রিলেটিভিস্টিকের জন্য কি হয়। ফর কেস 2, হ্যাঁ, কেস 2 ফর রিলেটিভিস্টিক ইফেক্ট বা রিলেটিভিস্টিক মোশন। ওকে,
এটার জন্য কি হবে বলতো, মানে যেখানে ভেলোসিটিটা পার্টিকেলের ভেলোসিটিটা লাইটের ভেলোসিটির সঙ্গে কম্পারেবল হবে, ঠিক আছে, যেখানে পার্টিকেলের ভেলোসিটি লাইটের ভেলোসিটির সঙ্গে কম্পারেবল হবে। আমরা কি জানি রিলেটিভিস্টিক এফেক্টে ফ্রম স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি E ইকুয়াল টু কি টোটাল এনার্জি p স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল টু m0 স্কয়ার c টু দি পাওয়ার 4। E কি টোটাল এনার্জি m0 c স্কয়ার কি রেস্ট মাস এনার্জি। ওকে, এটা জানিস। এবার এখান থেকে কিছু কমন নেই, হ্যাঁ, m0 c স্কয়ার কমন নিলাম। ওকে, m0 স্কয়ার c টু দি পাওয়ার 4 কমন নিলাম, এটাকে একবারে বাইরে নিয়ে আসলাম, তাহলে কি আসলো 1 প্লাস p স্কয়ার বাই c স্কয়ার ছিল তো m0 স্কয়ার c স্কয়ার হয়ে যাবে, c টু দি পাওয়ার 4 কমন নিছি, ঠিক আছে, ওটা একটা c স্কয়ার কেটে গেল হাফ। এবার এটাকে কি করি আমরা এক্সপ্যান্ড করে দিই, এক্সপ্যান্ড করে দিলে কি হবে 1 প্লাস হাফ p স্কয়ার বাই m0 স্কয়ার c স্কয়ার, তারপরে কি হবে 1/8, ওকে 1/8 হবে, তারপরে হচ্ছে p স্কয়ার m0 স্কয়ার c স্কয়ার টু দি পাওয়ার স্কয়ার। ওকে, এমন করে চলতে থাকবে। এবার m0 স্কয়ার c স্কয়ার হাফ p স্কয়ার বাই m0 স্কয়ার c স্কয়ার 1/8, এটা কি আসবে p টু দি পাওয়ার 4 বাই m0 4 c টু দি পাওয়ার 4 প্লাস, এমন করে চলতে থাকবে, ঠিক আছে। এবার এই টার্মটাকে ভিতরে ঢোকাই দিলাম, কি হবে m0 c স্কয়ার প্লাস হাফ c স্কয়ার কেটে যাবে, m0 একটা আসবে p স্কয়ার বাই টুয়াইস m0, এটা আসবে মাইনাস 1/8 p টু দি পাওয়ার 4 বাই m0 কিউব c স্কয়ার, ঠিক আছে, এটা আসবে। এবার দেখ m0 c স্কয়ার এটা কি রেস্ট মাস এনার্জি, রেস্ট মাস এনার্জি, আর এই টোটাল এই পাশে যতটা টার্ম আছে এটা কি কাইনেটিক এনার্জি, কাইনেটিক এনার্জি, ঠিক আছে। দেখ হাফ নিলে এখানে এটা জিনিস 2m0 c স্কয়ার কেটে, তাহলে দেখ এইটুক জিনিস হচ্ছে রেস্ট মাস এনার্জি, আর পুরো এইটা জিনিস হচ্ছে কাইনেটিক এনার্জি। এবার লক্ষ্য কর যে নন রিলেটিভিস্টিকের জন্য কাইনেটিক এনার্জি কি ছিল, শুধু এই ফার্স্ট টার্মটা ছিল p স্কয়ার বাই টুয়াইস m, p স্কয়ার বাই টুয়াইস m শুধু ছিল নন রিলেটিভিস্টিকের জন্য। তাহলে রিলেটিভিস্টিকের জন্য কি চেঞ্জ আসলো, যে কাইনেটিক এনার্জি কিন্তু এতগুলো টার্ম, এরপরেও কিছু টার্ম যুক্ত হবে, তাহলে রিলেটিভিস্টিক কাইনেটিক এনার্জি কিন্তু নন রিলেটিভিস্টিক কাইনেটিক এনার্জি থেকে আলাদা, ঠিক আছে। একে আমরা রিপ্লেস করি কি দিয়ে, একে আমরা রিপ্রেজেন্ট করি ই কে দিয়ে, তাহলে টোটাল এনার্জি। সো টোটাল এনার্জি কি হলো, টোটাল এনার্জি কি লেখা যায়, টোটাল এনার্জি E ইকুয়াল টু রেস্ট মাস এনার্জি m0 c স্কয়ার প্লাস কাইনেটিক এনার্জি E কে, ঠিক আছে, এটা লেখা যায়। এইটুকু বুঝছিস সবাই, কারো কোনো প্রবলেম নেই, এইটুকে প্রবলেম থাকলে বলবি, ঠিক আছে। এবার দেখ এখান থেকে কি লেখা যায়, এখানে পুট করে দেই এই ভ্যালুটা, হ্যাঁ, তাহলে কি হবে দেখ E ইকুয়াল টু রুট ওভার p স্কয়ার c স্কয়ার প্লাস m0 স্কয়ার c টু দি পাওয়ার 4, তাহলে E ইকুয়াল টু কি m0 c স্কয়ার প্লাস e k স্কয়ার ইকুয়াল টু কি p স্কয়ার c স্কয়ার প্লাস m0 স্কয়ার c টু দি পাওয়ার 4, এটাকে ভেঙে দেই m0 স্কয়ার c টু দি পাওয়ার 4 প্লাস 2 e k m0 c স্কয়ার প্লাস e k স্কয়ার ইকুয়াল টু কি p স্কয়ার c স্কয়ার প্লাস m0 স্কয়ার c টু দি পাওয়ার 4, এটা কেটে গেল, হ্যাঁ, এটা থেকে তাহলে কি আসবে p স্কয়ার c স্কয়ার ইকুয়াল টু আসবে e k কমন নে, হ্যাঁ, e k কমন নিলে কি আসবে e k প্লাস 2m0 c স্কয়ার, তাহলে এখান থেকে দেখ pc ইকুয়াল টু কি লেখা যায় রুট ওভার e k প্লাস 2m0 c স্কয়ার। ওকে, এবার কি জানি আমরা ওয়েভলেন্থ কি হবে ল্যামডা ইকুয়াল টু h বাই p, উপর নিচে কি c দিয়ে গুণ করে দিলাম hc বাই pc। ওকে, pc এর মান জানি, তাহলে hc বাই pc এর মান বসায় দিলাম এখান থেকে ek বাই ek ইনটু ek প্লাস 2m0 c স্কয়ার। ওকে, এখান থেকে তাহলে কি তুই ল্যামডা পাওয়া গেলি। ওকে, তাহলে কি রিলেটিভিস্টিক কেসের জন্য ওয়েভলেন্থ দ্বিগুণ ওয়েভলেন্থ পাওয়া গেলি, এটা সূত্র কি hc বাই রুট ওভার
ইকে ইনটু ইকে প্লাস 2m0c²। এটা কিন্তু কাজে লাগবে অনেক সময়, ঠিক আছে। এটা তাহলে কি আসলো, ওয়েভলেন্থ অ্যাসোসিয়েট পার্টিকেলের সঙ্গে অ্যাসোসিয়েটেড ওয়েভলেন্থ ফর রিলেটিভিস্টিক কেস, রিলেটিভিস্টিক মোশন বা কেস, তুই যেটা দিতে পারিস। ওকে, এইটুকু কারো কোনো প্রবলেম? কিছু প্রবলেম থাকলে বলবি কিন্তু, হ্যাঁ। এবার দেখ কি হবে, তোদের মাথায় একটা কোশ্চেন আসতে পারে, ঠিক আছে। এতটুকু করলি, এখন একটা তোদের মাথায় কি কোশ্চেন আসতে পারে বলতো, যে আমি যখন প্রবলেম সলভ করব কেমন করে বুঝবো কোনটা রিলেটিভিস্টিকের জন্য ইউজ করব আর কোনটা নন রিলেটিভিস্টিকের জন্য ইউজ করব, কখন কোন ফর্মুলাটা ইউজ করব, কন্ডিশনগুলো কেমন করে বুঝবো, ঠিক আছে। এটা কোশ্চেন তোদের মাথায় আসতে পারে। তার জন্য দেখ এইখানে একটা জিনিস মনে রাখবি, হ্যাঁ, যে তুই রিলেটিভিস্টিকটা ইউজ কখন করবি আর নন রিলেটিভিস্টিকটা কখন ইউজ করবি, এটা কোশ্চেন পড়লেই বুঝতে পারবি। যেমন যদি তোকে গিভেন এনার্জিটা রেস্ট মাস এনার্জির কম্পারেবল হয়, গিভেন এনার্জিটা রেস্ট মাস এনার্জির কম্পারেবল হয়, তাহলে সেখানে তুই রিলেটিভিস্টিক কেস ইউজ করবি। মানে কি, তখন তোর ভেলোসিটি অনেক বেশি হবে, মানে লাইটের ভেলোসিটির সঙ্গে সমান হতে পারে। আবার নন রিলেটিভিস্টিক কেসটা কখন ইউজ করবি, যখন তোকে গিভেন এনার্জি বা কাইনেটিক এনার্জিটা কি থাকবে, যখন ওটা কম্পারেবল হবে না তার সঙ্গে রেস্ট মাস এনার্জির সঙ্গে। তাহলে রেস্ট মাস এনার্জির সঙ্গে তোর যদি গিভেন এনার্জি বা কাইনেটিক এনার্জি কম্পারেবল না হয়, তখন তুই নন রিলেটিভিস্টিক কেস ইউজ করবি। এইটা লিখে দিচ্ছি, বুঝছিস? একটু পর যখন প্রবলেম সলভ করবো তুই বুঝতে পারবি। এখানে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে রেস্ট মাস এনার্জির সঙ্গে তোকে যে গিভেন এনার্জিটা দেওয়া থাকবে এটা কম্পারেবল করা, ঠিক আছে। তাহলে ইফ গিভেন এনার্জি যদি কম থাকে, ভেরি ভেরি লেস দেন রেস্ট মাস এনার্জি, ওকে, তাহলে কি করবি, নন রিলেটিভিস্টিক কেস ইউজ করবি। দেন নন রিলেটিভিস্টিক কেস ইউজ করবি, ওকে। এন্ড যদি ইফ গিভেন এনার্জি কম্পারেবল বা গ্রেটার দেন হয় বা ইকুয়াল টু হয় কি রেস্ট মাস এনার্জি, তাহলে কি করবি, তখন রেস্ট মাস এনার্জি কম্পারেবল হলে তখন তুই ইউজ করবি হচ্ছে রিলেটিভিস্টিক কেস, ওকে। তখন তুই ইউজ করবি রিলেটিভিস্টিক কেস। এই দুটো পয়েন্ট এখনই তোদের ক্লিয়ার হবে, দুইটা প্রবলেম সলভ করলেই ক্লিয়ার হবে, ওকে। একটা কোশ্চেন ধরে নে, ফাইন্ড দা ডি ব্রগলি ওয়েভলেন্থ of electron having energy দেওয়া আছে 400 কিলো ইলেকট্রন ভোল্ট, ওকে। এটা একটা প্রবলেম দেওয়া আছে। আর একটা প্রবলেম দেওয়া আছে, দেখ লেখাচ্ছি, দুইটা প্রবলেম একসঙ্গে লেখাচ্ছি, তাহলে তোদের বুঝতে সুবিধা হবে, হ্যাঁ, কনসেপ্টটা ক্লিয়ার হবে একসঙ্গে। আর একটা সিমিলার কোশ্চেন লেখাচ্ছি, দেখ ফাইন্ড the de Broglie, same question, huh? de Broglie wavelength of proton, okay, having energy 1 মেগা ইলেকট্রন ভোল্ট, ওকে। তাহলে এই দুটোর সলিউশন আমরা করব এবং এইখানেই প্রসেসটা দেখব যে কখন রিলেটিভিস্টিক আর কখন নন রিলেটিভিস্টিক কেস আমরা ইউজ করব। এইখান থেকে সমস্ত কিছু বুঝতে পারবো। দেখ ফার্স্ট কোশ্চেনটার ক্ষেত্রে কি বলা আছে, যে ফাইন্ড ডি ব্রগলি ওয়েভলেন্থ অফ ইলেকট্রন হ্যাভিং রেস্ট মাস এনার্জি। ফার্স্টে বলতো তুই এটার ক্ষেত্রে রিলেটিভিস্টিক না নন রিলেটিভিস্টিক কেস ইউজ করবি, বল একবার। দেখ আমি বলতেছি, হ্যাঁ, ইলেকট্রনের কথা বলা আছে, ইলেকট্রনের রেস্ট মাস কত বলতো, m0c²। ইলেকট্রনের ক্ষেত্রে রেস্ট মাস কত হয় 0.511 মেগা ইলেকট্রন ভোল্ট, বা হচ্ছে বলতে পারিস 511 কিলো ইলেকট্রন ভোল্ট, ঠিক আছে।
আর এর যে কাইনেটিক এনার্জিটা গিভেন আছে, কাইনেটিক এনার্জি কত আছে 400 কিলো ইলেকট্রন ভোল্ট। এইখানে দেখ 400 কিলো ইলেকট্রন ভোল্ট আর 500 কিলো ইলেকট্রন ভোল্ট দুটোর সঙ্গে কি সেম অর্ডারের প্রায় কম্পারেবল হয়। তাহলে এইখানে কম্পারেবল হলে বা সেম অর্ডারের হলে কি ইউজ করবি রিলেটিভিস্টিক। তাহলে কি রিলেটিভিস্টিক কেস ইউজ করবি। তাহলে এইখানে কি কেস ইউজ করবি রিলেটিভিস্টিক। ওকে, রিলেটিভিস্টিক কেস ইউজ করবি। রিলেটিভিস্টিক কেসের জন্য কি হবে h/√ওভার ইকে প্লাস 2m ইলেকট্রনের জন্য e প্লাস c স্কয়ার। ঠিক আছে, এইটুকু বুঝতে পারছিস। প্লাস m0 বা এটাকে 0 দিয়ে রিপ্রেজেন্ট করতেছি c স্কয়ার, এইভাবে লিখতে পারিস। এবার এখানে ভ্যালুগুলা পুট করে দেই। ভ্যালুগুলা পুট করে দেওয়ার আগে তোকে একটা বুদ্ধি শেখায় দেই। ঠিক আছে, যে বুদ্ধিটা কি বলতো, তোরা যখন নিউক্লিয়ার ফিজিক্স পড়বি বা অ্যাটমিক ফিজিক্স পড়বি তখন খুব খুব ইউজ হবে এই জিনিসটা। এইখানেও যদি ওই জিনিসটা মনে রাখিস, মুখস্থ রাখিস, তাহলে তোদের অনেক কাজে দিবে। যেমন কি জিনিসটা, যে এইচ এর মানটা, এইচ এর মান জানিস তুই 6.626 × 10⁻34 জুল সেকেন্ড। আর কি সি এর মান জানিস 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে জুল থেকে কি আমাদের যে এনার্জি দেওয়া থাকে, এনার্জি গুলো সবসময় ইলেকট্রন ভোল্টে সাধারণত দেওয়া থাকে, জুলে কিন্তু দেওয়া থাকে না। তাহলে জুল আর ইলেকট্রন ভোল্টের মধ্যে কনভার্সনে প্রবলেম হয়। তাহলে তুই ওই কনভার্সনের প্রবলেমটাকে অ্যাভয়েড করার জন্য কি করতে পারিস, যে এইচসি এর মানটা একবারে মুখস্থ করে রাখতে পারিস। এইচসি = লেখা হয় 1240 ন্যানোমিটার ইনটু ইলেকট্রন ভোল্ট, ন্যানোমিটার ইনটু ইলেকট্রন ভোল্ট। অথবা কখনো তোকে মেগা ইলেকট্রন ভোল্টে এনার্জি দেওয়া থাকতে পারে, তখন কি লিখবি এইচসি এর মান, এইচসি এর ভ্যালু 1240, তখন মেগা ইলেকট্রন বানায় দিলে এটাকে কি ফেমটোমিটার বানায় দে, ফেমটোমিটার ইনটু মেগা ইলেকট্রন ভোল্ট। এই জিনিসটা মুখস্থ রাখবি। ঠিক আছে, ফেমটোমিটার মানে কত 10⁻⁻15। তাহলে এইখানে ভ্যালুগুলো পুট করে দেই। ওকে, ভ্যালুগুলো পুট করে দিলে কি হবে দেখ 1240 ন্যানোমিটার ইলেকট্রন ভোল্ট। ঠিক আছে, আর এইখানে কি আসবে ইকে এর মান জানিস, ইকে কি 400 স্কয়ার, ইকে দিয়ে গুণ করে দিলাম প্লাস 2 × 400 ইনটু কি হবে দেখ m0 c স্কয়ার, m0 c স্কয়ার কত 511 কিলো ইলেকট্রন ভোল্ট। সবগুলো থেকে কিলো ইলেকট্রন ভোল্ট বের করে নি। ঠিক আছে, সবগুলো থেকে কিলো ইলেকট্রন ভোল্ট বের করে নিয়ে কিলো ইলেকট্রন ভোল্ট, উপরে ইলেকট্রন ভোল্ট, এখানে কিলো ইলেকট্রন ভোল্ট। তাহলে ইলেকট্রন ভোল্ট কেটে যাবে, আর কিলোটাকে তুই 10⁻³ দিয়ে লিখে নে, 10⁻³ ইলেকট্রন ভোল্ট। তাহলে ইলেকট্রন ভোল্ট কেটে যাবে, তুই নরমালি এটা থেকে ক্যালকুলেশন করবি, ক্যালকুলেশন করে যেটা অ্যানসার আসবে এটাকে ন্যানোমিটারে লিখে দিবি। ক্যালকুলেশনটা নিজে ক্যালকুলেটর দিয়ে করবি, তোদের পরীক্ষায় ক্যালকুলেটর দেওয়া থাকবে, কোনো প্রবলেম নাই। ঠিক আছে, এইটুকু বুঝছিস। নরমাল প্রসিডিউর ছিল, কিচ্ছু নাই এখানে অবধি। কম্পারেবল হলো রিলেটিভিস্টিক ইউজ করলাম এটা, আর এগুলা চেঞ্জ করতে লাগবে না বারবার, এই জিনিসটা মুখস্থ রাখলেই হয়ে যাবে। ঠিক আছে, এবার দেখি নেক্সট প্রবলেমে কি বলছে দেখ, যে প্রোটনের ক্ষেত্রে আমাদের ডি ব্রগলি ওয়েভলেন্থটা বের করতে বলছে। এইখানে প্রোটনের কাইনেটিক এনার্জি কত দেওয়া আছে 1 মেগা ইলেকট্রন ভোল্ট। তুই ভাব এইখানে ইলেকট্রনের এনার্জি কত দেওয়া ছিল 400 কিলো ইলেকট্রন ভোল্ট, এখানে প্রোটনের এনার্জি দেওয়া আছে কি 1 মেগা ইলেকট্রন ভোল্ট। তাহলে এমনি নরমালি যদি দেখিস তাহলে তোর কি মনে হতে পারে বলতো, এইখানে তো 400 কিলো ইলেকট্রন ভোল্টেই রিলেটিভিস্টিক ইউজ করছি, এবার তো 1 মেগা ইলেকট্রন ভোল্ট দেওয়া আছে, তাহলে কি এইখানেও রিলেটিভিস্টিক এনার্জি ইউজ করা উচিত? কিন্তু না, আমি এইখানে যেটা বলছি এটা মনে রাখবি, কিন্তু ইম্পর্টেন্ট জিনিস এখানে রেস্ট মাস এনার্জি আর গিভেন এনার্জি বা কাইনেটিক এনার্জির মধ্যে কম্পারেবিলিটিটা দেখা। ঠিক আছে, এটা কিন্তু সব সময় আগে লক্ষ্য করবি তুই। তাহলে দেখ প্রোটনের ক্ষেত্রে রেস্ট মাস এনার্জি কত হয় তুই জানিস নিশ্চয়ই, বল। প্রোটনের ক্ষেত্রে রেস্ট মাস এনার্জি কত হয় বল, চুপ করে থাকিস না। ওকে, 938.5 সামথিং ছিল, আমি 5 একবারে লিখে দিলাম। ঠিক আছে, মেগা ইলেকট্রন ভোল্ট। তাহলে প্রোটনে কি এটা যে কাইনেটিক এনার্জি এটা দেওয়া আছে, প্রোটনের ক্ষেত্রে কি দেওয়া আছে 1 মেগা ইলেকট্রন ভোল্ট। এবার দেখ এটাকে
অর্ডারে কি 1000 অর্ডারে লিখতে পারি 1000 মেগা ইলেকট্রন ভোল্ট নিয়ারলি ইকুয়াল টু, ঠিক আছে। তাহলে দেখ একটা হচ্ছে রেস্ট মাস এনার্জিটা হচ্ছে 1000 মেগা ইলেকট্রন ভোল্ট আর হচ্ছে কি কাইনেটিক এনার্জিটা 1 মেগা ইলেকট্রন ভোল্ট। তাহলে এই দুটোর মধ্যে কখনো কম্পেয়ার করাই সম্ভব না, একটা থেকে কত বড়। তাহলে এখানে কি করব, তখন আমরা নন রিলেটিভিস্টিক কেস ইউজ করব, ঠিক আছে। দেখলি তো যদিও এখানে এনার্জি এত পরিমাণ বেশি দেওয়া ছিল কিন্তু রেস্ট মাস এনার্জির সাথে কম্পেয়ারেবল হলো না, জন্যই কিন্তু এখানে আমরা নন রিলেটিভিস্টিক কেস ইউজ করব। এটা কথা মাথায় রাখবি, খালি এনার্জি দেখে ঠিক করবি না, ওকে। দুইটা জিনিস কম্পেয়ার করে ঠিক করবি, ওকে। তাহলে এখানে কি হবে, নন রিলেটিভিস্টিক কেস ইউজ করবি, ঠিক আছে। নন রিলেটিভিস্টিক কেস ইউজ করবি। নন রিলেটিভিস্টিক কেসের জন্য কি করবি, তাহলে নন রিলেটিভিস্টিক এর জন্য সূত্র কি হয়, ল্যামডা ইকুয়াল টু h বাই রুট ওভার 2me, ঠিক আছে। রুট ওভার 2me, ইকে দিয়ে লিখতেছি, উপর নিচে h দিয়ে গুণ করে দে, ক্যালকুলেশন সুবিধা হবে। তাহলে 2 সিটাকে বাইরে সিটাকে ভিতরে নিয়ে গেলে তাহলে কি হবে, mc স্কয়ার, ওকে, ইনটু ইকে। mc স্কয়ারের মান এখান থেকে জানিস প্রোটনের জন্য, আর hc এর মান জানিস মেগা ইলেকট্রন ভোল্টে দেওয়া আছে, তাহলে এটি ইউজ করি আমরা 1240 ফেমটোমিটার মেগা ইলেকট্রন ভোল্ট, ঠিক আছে, ইনটু রুট ওভার 2 ইনটু mc স্কয়ার কত 938.5, ওকে, ইনটু কি হবে ইকে কত আছে 1 মেগা ইলেকট্রন ভোল্ট সবগুলা বাইরে যাবে, স্কয়ারটা রুটের বাইরে আসবে। তাহলে কি মেগা ইলেকট্রন ভোল্ট কেটে গেল, অ্যানসারটা আসবে সামথিং ইনটু ফেমটোমিটার। এতটা বুঝছিস, কোনো প্রবলেম নাই। অ্যানসারটা কত আসে তুই তোর ক্যালকুলেটর থেকে করে অ্যানসার লিখে দিবি, ওকে। এবার যেটা করলাম দেখ, এই দুটা কিসের জন্য করলাম, ইলেকট্রন আর প্রোটন, যা কিছু করলাম সবকিছু কি ছিল আমাদের হচ্ছে সাব অ্যাটমিক পার্টিকেলের জন্য, যা কিছু করলাম সবকিছু কি ছিল সাব অ্যাটমিক পার্টিকেলের জন্য। এবার কিন্তু যে ডিবুগলি ছিল, ডিবুগলি স্যার কি বলছিল, যে প্রতিটা ম্যাটার পার্টিকেলের সঙ্গে ওয়েভ অ্যাসোসিয়েটেড থাকবে, প্রতিটা ম্যাটার পার্টিকেলের সঙ্গে ওয়েভ অ্যাসোসিয়েটেড থাকবে। তাহলে এবার অন্য একটা এক্সাম্পল নেই যেটা সাব অ্যাটমিক হবে না, ওটার জন্য দেখি কি আসে, ঠিক আছে। ওটার জন্য দেখি কি আসে, তারপরে ওখান থেকে আর কি ডিসকাস করা যায় ওগুলো একটু দেখবো, ওকে। এটুকু অবধি তোর প্রবলেম নাই তো, এটুকু অবধি আশা করি কোনো প্রবলেম হওয়ার কথা না, ঠিক আছে, বুঝছিস। তাহলে এবার একটা কোশ্চেন দেখি, ঠিক আছে। এ বল অফ মাস 10 গ্রাম, ঠিক আছে, একটা বল আছে যার মাস 10 গ্রাম, এটা মুভ করতেছে, ইজ মুভিং উইথ ভেলোসিটি দেওয়া আছে, ইজ মুভিং উইথ ভেলোসিটি দেওয়া আছে হচ্ছে 20 মিটার পার সেকেন্ড, ওকে, 20 মিটার পার সেকেন্ড। ফাইন, তাহলে পরে বলা আছে যে ফাইন ইটস ওয়েভলেন্থ, ওকে, অ্যাসোসিয়েটেড with the ball and comment on result, ওকে। যে রেজাল্টটা পাবি ওটার উপর একটা কমেন্ট করতে বলছে। এবার দেখ এটার ক্ষেত্রে কি হবে, নন রিলেটিভিস্টিক তো হবে, এটা তো এমনি বুঝতে পারছিস যে এত কম ভেলোসিটিতে যাচ্ছে, তাহলে মাস দেওয়া আছে, ঠিক আছে, আর ভেলোসিটি দেওয়া আছে, তাহলে ডিবগলি ওয়েভলেন্থ কি হয় h/p, তাহলে ডাইরেক্ট লেখা যায় h/mv, ওকে। মাস দেওয়া আছে, ভেলোসিটি দেওয়া আছে, প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট জানি 6.626 × 10⁻34 জুল সেকেন্ড, থাকলো মাস কত, মাস আছে 10 গ্রাম, মানে 10 × 10⁻³ কেজি ইনটু কি আসবে ভেলোসিটি 20 মিটার পার সেকেন্ড। তাহলে অবশেষে অ্যানসার আসবে কিসে আসবে, অ্যানসার আসবে মিটারে, ওকে। এটা যদি ক্যালকুলেশন করিস, ক্যালকুলেশনের পর যে অ্যানসার আসে এটা এমন টাইপের আসে 3 × 10⁻³ মিটার, এই টাইপের আসবে কিছু একটা, ঠিক আছে। দেখ এই রেজাল্টটার মানে কি বোঝাইলো, এই রেজাল্টটার থেকে মানেটা কি বোঝাইলো, যে
একটা জিনিস তো বুঝলি যে একটা যদি বলও মুভ করে এত কম ভেলোসিটিতে 20 কিলোমিটার পার আওয়ার, মানে টোটোর স্পিড, টোটো যে যায়, আমরা সাইকেল চালাই, সাইকেলে রেস করলে আরামসে 20 কিলোমিটার পার আওয়ার যায়। তাহলে এই যে একটা বল এত কম স্পিডে যাচ্ছে, এইখান থেকেও কি একটা ওয়েভ অ্যাসোসিয়েট আছে বা ওয়েভ এমিট হচ্ছে, কিন্তু এটার ভ্যালুটা ওয়েভের ওয়েভলেন্থটা এত ছোট এত ছোট এত ছোট যে খালি চোখে দেখাই যাবে না। মানে এই যে মার্কারটাকে নিয়ে গেলে একটু সরাই, এর থেকেও ওয়েভ জেনারেট হচ্ছে, ওয়েভ ইমিট হচ্ছে, কিন্তু এর থেকে ইমিটেড ওয়েভের যে ওয়েভলেন্থটা এত ছোট যে ম্যাক্রোস্কোপিক্যালি আমরা দেখতেই পাই না, খালি চোখে আমরা দেখতেই পাই না। ঠিক আছে, তাহলে এই জিনিসটাই আমাদের কমেন্টে লিখবো। ঠিক আছে, তোরা লিখবি না আমি লিখে দেব? দেখ আমি লিখে দিচ্ছি। এটা মানে কি? ইট মিন্স, কমেন্টটা লিখতেছি, ইটস মিন কি বলে, ওয়েভ অ্যাসোসিয়েটেড উইথ দ্য ম্যাক্রো পার্টিকেলস অলসো, ওয়েভ অ্যাসোসিয়েটেড ম্যাক্রো পার্টিকেলস associated with macro particles also, macro particles এর সঙ্গে associated আছে, but its wavelength too small, অনেক ছোট। ঠিক আছে, so it is not observed, খালি চোখে দেখতে পাবে এটা, not observed macroscopically, তুই মাইক্রোস্কোপিক্যালি দেখতেও পারিস। ওকে, যেটাই হোক কিন্তু ম্যাটার পার্টিকেলের সঙ্গে ওয়েভ অ্যাসোসিয়েটেড থাকবেই। ঠিক আছে, তাহলে ওটা লিখতে পারিস যে হাউ ওভার দেয়ার ইজ ওয়েভ অ্যাসোসিয়েটেড উইথ ম্যাটার পার্টিকেল। এটাই ছিল আমাদের কমেন্টটা। ঠিক আছে, এরপরে আরেকটা কোশ্চেন দেই, এই কোশ্চেনটা আসে। ঠিক আছে, একদম সহজ কোশ্চেন, কোশ্চেনটা দেই, তুই একবার পড়ার চেষ্টা কর, দেখবি তোর সাথে তোর একটা জায়গায় অ্যানসার ভুল আসবে। সাধারণত আসে অনেকের আবার আসবে না। ওকে, অনেকের ঠিক হবে। তাহলে কি বলা আছে, ডি ব্রগলি ওয়েভলেন্থ অফ প্রোটন অফ এনার্জি কি দেওয়া আছে, ইপি। ঠিক আছে, is twice of energy of alpha particle এর এনার্জি কি দেওয়া আছে, ই আলফা। ঠিক আছে, দেন কি বলছে, দেন আমাদের রেশিও বের করতে বলছে যে ই আলফা বাই ই পি। ঠিক আছে, এটার রেশিও বের করতে বলছে, রেশিওটা কত আসে। তুই প্রথমে একবার চেষ্টা কর, তারপরে আমি পড়াচ্ছি। ঠিক আছে, তোর অ্যানসারটা দেখবি যে আসবে মেবি ইপি ইকুয়াল টু ইপি বাই ই আলফা ইকুয়াল টু এমন আসতে পারে, ই আলফা বাই ইপি ইকুয়াল টু এমন আসতে পারে 1/4 বা 4/1 বা 4/1, কিছু একটা আসবে, এমন টাইপের আসতে পারে। ঠিক আছে, এটা আসলে বলতো তোর এটা আসছে নাকি। ওকে, দেখ এটার অ্যাকচুয়ালি কত আসা উচিত একবার দেখি। হ্যাঁ, এখানে দেখ কি দেওয়া আছে, ইপি তে দেওয়া আছে, ইপি দেওয়া আছে টুয়াইস অফ ই আলফা, একদম সোজা অঙ্ক। তাহলে কি হবে, ল্যামডা বাই কি হবে √2m ই কি প্রোটনের মাস। ওকে, প্রোটনের মাস, সরি ল্যামডা কিসের,
এখান থেকে কি পাবি h বাই কি হবে তাহলে h বাই প্রোটনের মাস ইনটু হচ্ছে এনার্জি, কিসের এনার্জি, প্রোটনের এনার্জি, বাই টুয়াইস ইনটু h বাই কি আসবে মাস অফ আলফা পার্টিকেল ইনটু ই আলফা। ঠিক আছে, এবার এখান থেকে কি লিখতে পারিস, দ্বারা কি দেওয়া আছে সরি একবার দেখ, d বলি ওয়েভলেন্থ অফ প্রোটন given energy ep is twice of the energy of alpha particle e alpha. okay, given energy সরি এটা অ্যাকচুয়ালি দেওয়া ছিল কি, এইটা কোশ্চেনটা একটু ভুল আছে। ওকে, কোশ্চেনটা একটু ভুল আছে দেখ। ওকে, কারণটা আমাদের একটা জিনিস দেখ, ল্যামডা ইকুয়াল টু কি লিখি, ল্যামডা ইকুয়াল টু h বাই রুট ওভার 2m e, ল্যামডা ইকুয়াল টু রুট ওভার 2 বাই h/m/e, তাই তো লিখি ল্যামডা ইকুয়াল টু h বাই 2m/e। তাহলে এইখানে যদি e দেওয়া থাকে, ল্যামডা দেওয়া থাকলে আমাদের সুবিধা হতো। ঠিক আছে, এখানে কোশ্চেনটা একটু ভুল দেওয়া আছে। তাহলে কি হবে, d বলি ওয়েভলেন্থ অফ প্রোটন অফ এনার্জি ep এন্ড কোশ্চেনটা একটু চেঞ্জ করে দেই। ঠিক আছে, কোশ্চেনটা একটু চেঞ্জ করে দেই দেখ, কারণটা এইখানে আমাদের যা করছি যে ল্যামডা সমান, ঠিক আছে, দুইটার ল্যামডার এই রিলেশনটা দেওয়া আছে, মানে ওয়েভলেন্থের রিলেশনটা এটা দেওয়া আছে যে d বলি ওয়েভলেন্থ একটা আর একটা টুয়াইস। ঠিক আছে, তাহলে কি কোশ্চেন হিসেবে লিখতে পারিস find the ratio of ep and e alpha where ep is the energy of proton and e alpha is the energy of alpha particle, given that wavelength of d Broglie wavelength, d Broglie wavelength of proton is equal to twice of wavelength of alpha particle. ঠিক আছে, এটা হলে করা যাবে। ঠিক আছে, এটা একটু দেখ, তাহলে কি আছে কোশ্চেনটা যে প্রোটনের ওয়েভলেন্থ টুয়াইস অফ আলফা পার্টিকেলের ওয়েভলেন্থ। ঠিক আছে, তাহলে এমন করে লেখা যায়। ওকে, তাহলে এই সিরিজ কেটে যাবে, এটাকে স্কয়ার করে দিলাম, স্কয়ার করে দিলে কি হবে 1/2 mp ওকে ep ইকুয়াল টু কি আসবে 4/2 m আলফা e আলফা, এখান থেকে 2 2 কেটে যাবে। ঠিক আছে, আমার কি লাগবে e আলফা বাই ep বের করি, e আলফা বাই ep, তাহলে এটার থেকে আসবে কি 2 2 কেটে গেল। ওকে, 4 mp বাই m আলফা। ঠিক আছে, এখন আমরা কি জানি বলতো, আলফা পার্টিকেলের মাস ইকুয়াল টু 4 ইনটু প্রোটনের মাসের 4 গুণ, এটা জানি। এবার তাহলে এটা ইকুয়াল টু কি আসলো m আলফা, তাহলে e আলফা বাই ep ইকুয়াল টু কি আসে m আলফা বাই m আলফা, কেটে গেল 1 আসলো। তাহলে কি আমাদের কি চাইছে রেশিও অফ ep এন্ড e আলফা, তাহলে ep ডিভাইডেড বাই e আলফা ইকুয়াল টু কত আসলো 1। তাহলে এদের রেশিও কত আসলো, এদের রেশিও আসলো 1। ঠিক আছে, এইটুক বুঝতে পারছিস সবাই, এইটুক সবাই বুঝতে পারছিস, কারো কোনো প্রবলেম নেই। কোশ্চেনটা এবার লিখলাম, এবার সব ঠিক আছে। ওকে, এবার দেখ আমি যেগুলা কথা বলতেছি যে ম্যাটার পার্টিকেলের সঙ্গে
ওয়েভ অ্যাসোসিয়েটেড থাকে, ক্যালকুলেশন করে দেখলাম, কিন্তু এগুলা কি প্র্যাকটিক্যালি বা এক্সপেরিমেন্টালি প্রুভ করা গেছে কি যায় নাই, এটা তোদের জানতে ইচ্ছা করতেছে। দেখ আমি বলি যে এক্সপেরিমেন্টালি এটাকে প্রুভ করা গেছে, ডেভিয়েশন জার্মার এক্সপেরিমেন্ট, ঠিক আছে, তারপরে কি ইয়ংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট, এগুলোর সাহায্যে কিন্তু প্রুভ করা গেছে এক্সপেরিমেন্টালি, ঠিক আছে। তাহলে নোট দিয়ে কথাটা লিখেও রাখতে পারিস যে there is a wave associated with every matter particle, there is a wave associated with every matter particle, ঠিক আছে। it can be shown experimentally, ঠিক আছে, বা it can be proved experimentally কোন কোন এক্সপেরিমেন্ট, ইউজিং কোন কোন এক্সপেরিমেন্ট, ডেভিয়েশন জার্মার এক্সপেরিমেন্ট, ডেভিয়েশন এগুলা ক্যাপিটালে হওয়া উচিত ছিল, ক্যাপিটালে রেখেছিস, হ্যাঁ, জার্মান এক্সপেরিমেন্ট and Young's double slit experiment, এগুলা যখন করাবো এক্সপেরিমেন্ট গুলা, এটা অ্যাটমিকে করাবো, এটা কি লাইটে করাবো, যখন করাবো সমস্ত কিছু ডিটেলসে আরো জানবি, ঠিক আছে। তাহলে আজকের লেকচারটা এই অবধি। যদি লেকচারটা ভালো লাগে কি করতে লাগবে, লাইক শেয়ার সাবস্ক্রাইব, আর যদি কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবি বা physics7@gmail.com এ মেল করতে পারিস। আর কারো যদি আইআইটি যাবেন বা হচ্ছে বিএসসি অনার্স বা 11-12 এর পড়ার ইচ্ছা থাকে তাহলে কন্ট্যাক্ট করতে পারিস 9064671865, এখানে হোয়াটসঅ্যাপ করে কন্ট্যাক্ট করতে পারিস সব ডিটেলস জানার জন্য। এখানে অনলাইন অফলাইন দুই ধরনের ক্লাস করার অপরচুনিটি আছে। ওকে, থ্যাংক ইউ, টাটা, বাই বাই, টেক কেয়ার, জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।